Please raise your right hand and repeat after me. I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. That I will faithfully execute. That I will faithfully execute. The office of President of the United States. The office of President of the United States. আবারও হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প শপথের পরেই জোর দিলেন আমেরিকান ফার্স্ট নীতিতে অবৈধ অভিবাসন সহ বিভিন্ন নীতিতে পরিবর্তনের ঘোষণা Have illegally entered our country from all over the world. We have a government that has given unlimited funding to the defense of foreign borders. ট্রাম্প শাসনামলে প্রভাব পড়বে না বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মত বিশ্লেষকদের কড়া অভিবাসন নীতিতে দেখা দিতে পারে সংকট দল পুনর্গঠন করে রাষ্ট্র মেরামত করবে বিএনপি সদস্যপদ নবায়ন অনুষ্ঠানে তারেক রহমান বললেন দেশকে পিছিয়ে দিয়েছে পালিয়ে যাওয়া স্বৈরাচার রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু ৩১ দফা দেশের সামনে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয় অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ দলকে পুনর্গঠিত করতে হবে বিক্ষোভের মুখে স্থগিত হল মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণদের ফল যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি রাবেয়া স্মৃতি এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার চলে যাচ্ছি পুরো খবরে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক সূচনা হলো ট্রাম্প 2.0 ও যুগ দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে তাকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি শপথ গ্রহণ ভাষণে আবারও জোর দেন আমেরিকার ফার্স্ট নীতির পক্ষে বললেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করা হবে মাফিয়া গোষ্ঠীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হবে বলেও ভাষণে বলেছেন ট্রাম্প Raise your right hand and repeat after me. I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. That I will মাত্র 43 শব্দের শপথ এতেই যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের দায়িত্বে ডোনাল্ড জন ট্রাম্প স্থানীয় সময় দুপুর ১২টায় ক্যাপিটল হিলে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে শেষ হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা তোপধ্বনিতে স্বাগত জানানো হয় নতুন প্রেসিডেন্টকে শপথের পর রীতি অনুসারে জাতির উদ্দেশ্যে অভিষেক বক্তব্য রাখেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংক্ষিপ্ত ভাষণের শুরুতেই জোর গলায় ঘোষণা করেন আমেরিকা ফার্স্ট নীতির কথা I will very simply put America first. এই মুহূর্ত থেকে শুরু হলো যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ আজকের পর থেকে আমাদের দেশ তার সম্মান ফেরত পাবে আবারও ধাবিত হবে উন্নতির দিকে সবাই যুক্তরাষ্ট্রকে ঈর্ষা করবে কিন্তু কাউকে যুক্তরাষ্ট্রের কোনো সুযোগ নিতে দেয়া হবে না শপথ অনুষ্ঠানে ট্রাম্প ঘোষণা দেন যে কোনো মূল্যে বিগত সরকারের দুর্নীতি অবিচার সহ প্রতিটি অনিয়মের পরিবর্তন আনা হবে নতুন নীতি এবং পরিকল্পনার আলোকে ঢেলে সাজানো হবে সবকিছু And our top priority will be to create a nation that is proud, prosperous, and free. পুনরুদ্ধার করা হবে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠিত হবে নিরাপত্তা পুনঃস্থাপিত হবে ন্যায় বিচারের ভারসাম্য শেষ হবে বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভ্যাস নতুন প্রশাসনের মূল লক্ষ্যই হবে একটি গর্বিত সমৃদ্ধ এবং স্বাধীন জাতি গড়ে তোলা যুক্তরাষ্ট্র খুব শিগগিরই আরও মহান আরও শক্তিশালী এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি অসাধারণ হয়ে উঠবে শপথ গ্রহণের দিনকে মার্কিন নাগরিকদের জন্য মুক্তির দিন হিসেবে আখ্যা দেন ট্রাম্প অর্থনীতি আর অভ্যন্তরীণ নীতি প্রাধান্য পায় ট্রাম্পের বক্তব্যে উঠে আসে অভিবাসন ইস্যুও বলেন দক্ষিণ সীমান্তে ঘোষণা করা হবে জরুরি অবস্থা that have illegally entered our country from all over the world.
আমি সাউদার্ন বর্ডারে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি। সীমান্ত পার হয়ে যারাই যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে তাদেরকে গ্রেফতার করা হবে এবং সাথে সাথে ফেরত পাঠানো হবে নিজ দেশে। মাফিয়া গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া হবে। Our country can no longer deliver basic services in times of emergency, as recently shown. শপথ অনুষ্ঠানে ট্রাম্পকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। অংশ নেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিন্টন সহ অন্যান্যরা। শপথের দিনে ব্যস্ত কর্মসূচি শুরু হয় সকালে সেন্ট জনস চার্চে প্রার্থনার মাধ্যমে। এরপর হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে চা চক্র। সেখান থেকে দুজন একসাথেই যান শপথ অনুষ্ঠানে। প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউস থেকে বাইডেনের আনুষ্ঠানিক বিদায় হয় এর মাধ্যমে। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ। কখনো নেচে গিয়ে আবার কখনো প্যারেডের মধ্য দিয়ে শপথ নিতে যেয়ে তোতলানো কিংবা সেই শপথ অনুষ্ঠানে উদ্ভট সব আচরণ করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বহু মার্কিন প্রেসিডেন্ট। শপথ গ্রহণ অনুষ্ঠানের ইতিহাস জুড়ে রয়েছে এমন কিছু মুহূর্ত, ঠিক যে কারণে আজও স্মরণীয় সেই সব অনুষ্ঠানগুলো। সাল 1977, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন জিমি কার্টার। হঠাৎ করেই পেনসিলভেনিয়া অ্যাভিনিউ থেকে ভেসে আসতে থাকে বাদামাকৃতির বিশাল একটি বেলুন। চমকে যায় অনুষ্ঠানে আগত অতিথিরা। বাদাম বিক্রেতা থেকে মার্কিন প্রেসিডেন্ট বনে যাওয়া জিমি কার্টারকে সম্মাননা জানাতেই এমন ঘটনা। শপথ অনুষ্ঠানে সঙ্গিনীর সাথে নাচ, এমন নজিরও আছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে। স্ত্রী হিলারি ক্লিন্টনের সাথে অভিষেক অনুষ্ঠানে এমনই কাণ্ড ঘটিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। শপথ অনুষ্ঠানে প্রেসিডেন্টকে দড়ি দিয়ে বেঁধে ফেলা আর 34তম মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের অভিষেক অনুষ্ঠানে কাউবয় সেজে কাজটি করেছিলেন অভিনেতা এবং স্টান্টম্যান মন্টি মন্টানা। মার্চরত ব্যান্ডের দেখা মেলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় অভিষেক অনুষ্ঠানে। তবে প্রথম অভিষেকে শপথ নেয়ার সময় বক্তব্যে হোঁচট খেতে হয়েছে 44তম এই প্রেসিডেন্টকে। রিসাইকেল করা সোয়েটার থেকে বানানো হাতমোজা পরে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে দেখা গিয়েছিল ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সকে। নেট দুনিয়ায় যা পরবর্তীতে রূপ নেয় ট্রেন্ডিংয়ে। অনিক রহমান, যমুনা নিউজ। ট্রাম্পের 2 ও শাসনামলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির উপর কোনো ধরনের প্রভাব পড়বে না বলে মত বিশ্লেষকদের। ইতিমধ্যে বিশ্বের ক্ষমতাধর এই দেশটির মসনদে বসে তিনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন সবকিছু তা নিয়ে চলছে এক ধরনের চুলচেরা বিশ্লেষণ। তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের বিদেশ নীতি, অভিবাসন নীতি, মানবিক সহায়তা কমানো এবং জলবায়ু পরিবর্তন খাতে সহায়তায় অনীহা সংকটে ফেলতে পারে বাংলাদেশকে। আহমেদ রেজা রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। 2016 থেকে 2020 সাল পর্যন্ত শাসনামলের পর রিপাবলিকান এই নেতার আমলকে বলা হচ্ছে ট্রাম্প 2.0। কেমন হবে তার দ্বিতীয় ইনিংস, কেমন প্রভাবই পড়বে বাংলাদেশের উপর, এ নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন ও গণতান্ত্রিক সরকার ব্যবস্থা দেখতে চায়। এটি ছাড়া ট্রাম্প প্রশাসনের বিশেষ কোনো আগ্রহ নেই। তবে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে কার্যকরভাবে যুক্ত করার বিষয়টি আছে অগ্রাধিকারে। মার্কিন যুক্তরাষ্ট্র স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়, একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়, অর্থনৈতিকভাবে অগ্রসর একটা দেশ দেখতে চায়। এই অঞ্চলে বাংলাদেশ শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা এবং তাকে ইতিবাচকভাবে অবদান রাখে, এটা চায় না। ইন্দো প্যাসিফিক এন্ড বিআরআই যখন কন্টেস্টে চলে আসবে তখন এটার সাথে বাংলাদেশের সম্পৃক্ততা আরও বাড়ার সম্ভাবনা আছে, যেহেতু অ্যাক্টিভিটিস অ্যাকশনস গুলো যেমন চাবে, আবার ইন্টেনশনস অফ ইউএসএ উইল বি যে বাংলাদেশ যেন আইপিএসে আবার জয়েন করে। রাজনীতির জন্য না হলেও ট্রাম্পের এবারের শাসনামল বাংলাদেশের জন্য কয়েকটি ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা, যার মধ্যে ব্যবসা বাণিজ্যের শুল্ক আরোপ, কড়া অভিবাসন নীতি, জলবায়ু পরিবর্তন ও মানবিক তহবিলে অনীহার মতো বিষয়গুলো। তিনি যদি মানবিক সাহায্য কমিয়ে দেন সেই ক্ষেত্রে রোহিঙ্গার বিষয়ে আমরা খানিকটা নেতিবাচক চাপে এটা উড়িয়ে দেওয়া যাবে না। তিনি ক্ষমতায় বসার সাথে সাথেই তিনি আবার তেল উত্তোলন করা শুরু করবেন। তার অর্থ হচ্ছে যে তিনি জলবায়ু সংক্রান্ত বিষয়ে এতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যে নেতৃত্বটা দিয়েছে
তিনি তার উল্টো দিকে হাঁটবেন। ট্রাম্প অলরেডি ঘোষণা দিয়েছেন চায়নার উপরে 60% লেভি বা একটা পিউনিটিভ একটা অ্যাকশন নেবে। সো যদি 60% ট্যারিফ এটার উপরে ওঠে তখন একটা অপরচুনিটি আমাদের জন্য ক্রিয়েট হয়, লাইকলি টু ক্রিয়েট, যে আরএমজিটা চায়নার থেকে যে যা নেওয়া হতো সেটা হয়তো বা বাংলাদেশে টান হতে পারে। সেম গোজ টু মেক্সিকোর উপরে উনি। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় আওয়ামী সমর্থকদের জন্য ভালো, কিংবা ডক্টর ইউনূসের সাথে ভালো সম্পর্ক না থাকায় হাসিনা ফিরে আসতে পারে, এমন বিষয়গুলোকে গুজব হিসেবেই বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশ আগের জায়গায় না, এটা অনেক বদলে গেছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দলকে পুনর্গঠন করে রাষ্ট্র মেরামত করবে বিএনপি, এমন মন্তব্য করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পালিয়ে যাওয়ার স্বৈরাচার দেশকে অনেক পেছনে ফেলে দিয়েছে। দেশ মেরামতে মেধাবী, পরিশ্রমী এবং সৎ লোকদের খুঁজে বের করতে হবে এখন। গুলশান কার্যালয়ে বিএনপির সদস্য পদ নবায়ন কর্মসূচিতে তিনি এই কথা বলেছেন। বিএনপি নেতারা এই সময় বলেছেন যে অনুপ্রবেশ এবং বিশৃঙ্খলাকারীদের ঠেকাতে এবছর সদস্য সংগ্রহ অভিযান বন্ধ রয়েছে। নতুন রাজনৈতিক বাস্তবতায় নেতাকর্মীদের উজ্জীবিত করতে দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু করেছে বিএনপি, যার শুরুটা করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সদস্য নবায়ন ফর্ম পূরণ করে তাৎক্ষণিক দলের কোষাধ্যক্ষের কাছে ফিও পাঠান বিএনপির এই শীর্ষ নেতা। আমি কিন্তু আমার মেম্বার ফিসটাও পাঠিয়েছি। গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সদস্যপদ নবায়ন করেন বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। ছিলেন যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও। দলের সদস্য সংখ্যার একটি বাস্তব হালনাগাদ চিত্র। অনুষ্ঠানে নেতারা জানান, অনুপ্রবেশ ঠেকাতে নতুন সদস্য না নিয়ে সদস্যপদ নবায়নের সিদ্ধান্ত বিএনপির। এখন যেভাবে অনুপ্রবেশ করার চেষ্টা হচ্ছে, এখানে সদস্য সংগ্রহ করা ঠিক হবে না, নবায়নটাই ঠিক হবে। অনুষ্ঠানে আত্মসমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, প্রশিক্ষণ না থাকায় রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন নেতাকর্মীরা। আমাদের নেতা কর্মীরা আমরা কেন জানি না আমরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি। আপনি দেখবেন গতকালই দেখেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেবের জন্মদিবস পালন হলো, তাই না? এখানে আমাদের যে কর্মীরা আসে স্লোগান নিয়ে, একটা পতাকা নিয়ে আসে, সাধারণত ভাইদের পিছনে আসে, এসে সেই ভাইদের পক্ষে স্লোগান দিতে থাকে, তারপরে স্লোগান দেয় পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এটা রাজনীতি না। এ সময় পতিত স্বৈরাচার সরকার আমলকে ঝড় আখ্যায়িত করেন তারেক রহমান। বলেন, লন্ডভন্ড হওয়া রাষ্ট্র মেরামতে বিএনপি 31 দফা দিয়েছে। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। গুরুত্ব দেন দল ও দেশের প্রয়োজনে উৎপাদনশীল, আদর্শবান, সৎ ও মেধাবীদের নেতৃত্ব তৈরিতে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা, আদর্শ আছে, এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে। ভালো মানুষ দরকার, এফেক্টিভ মানুষ দরকার, প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো। কাজেই আমাদেরকে যদি পুনর্গঠিত করতে হয়, আমাদের সেই রকম মানুষ দরকার। সেই রকম মানুষগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। এতদিন বিএনপি সদস্যপদ নবায়ন ফি 10 টাকা থাকলেও তা বাড়িয়ে 20 টাকা করা হয়েছে। এবছর বিএনপি টার্গেট 41 লাখ নেতাকর্মীর সদস্য পদ নবায়ন করা। আসুন আমরা আমাদের কাজ শুরু করি আজকে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ভোটাধিকার রক্ষা, কারচুপি সহ সকল অনিয়মের বিরুদ্ধে জনগণকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন শুধু ইসির ব্যাপার নয়, গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকারের সংগ্রামে যুক্ত হতে হবে। সাভারে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমে তিনি এই কথা বলেছেন। নির্ভুল তালিকা এবং জাতীয় পরিচয়পত্র নিয়ে যেন ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়ে কর্মকর্তা মাঠ কর্মীদের সতর্ক করেছেন সিএসি। 3 বছর পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তথ্য সংগ্রহের কাজ। যাদের জন্ম 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে এবং গত হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন, তাদের তথ্য হালনাগাদ করা হবে। ছবি তোলা ও বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম 5 ফেব্রুয়ারি থেকে চলবে 11 এপ্রিল পর্যন্ত।
সাভারে এই কার্যক্রমের উদ্বোধনীতে সিইসি বলেন, ভোট দিতে না পারার আক্ষেপ দূর করতে চায় নির্বাচন কমিশন। গণ অভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ এসেছে, এমন সুযোগ আর আসবে না। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। আমরা কি এক হইতে পারি না? অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, অতীতে নানাভাবে ভোটার তালিকাকে কলুষিত করা হয়েছে, এবার কোনো অভিযোগ শুনতে চায় না ইসি। সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সুষ্ঠু ভোটার তালিকা অপরিহার্য। নির্বাচন কমিশন সঠিক, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে দায়বদ্ধ। আপনারা একটা নির্ভুল ভোটার তালিকা সংগ্রহ করবেন, শতভাগ নির্ভুল করতে হবে। এটা আমার আবেদন নয়, এটা সারা জাতির আবেদন। কারণ এই তথ্য ভুল হলে জাতিকে পদে পদে ভোগান্তি পোহাতে হয়। যারা এই বছরে 18 বছর বয়ঃপ্রাপ্ত হচ্ছেন তাদের ব্যাপারে আমাদের হয়তো একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে তাদেরকে সংযুক্ত করার জন্য। তবে আমাদের প্রত্যাশা থাকবে সবাইকে সংযুক্ত করে ইলেকশনের আগ পর্যন্ত যারা 18 বছর বয়ঃপ্রাপ্ত হবেন বা একটা সময় পর্যন্ত তাদেরকে নিয়ে যেন আমরা ইলেকশন করতে পারি। হালনাগাদ কার্যক্রমে নিবন্ধন করাতে আসা তরুণরা বলেন, নিজের অধিকার আদায়ের কথা। আশা করছি যে জাতীয় পরিচয়পত্রটি পাবো সেটা নিখুঁত হবে এবং সব তথ্য সঠিক হবে। যে আমার যে পছন্দের ক্যান্ডিডেট আমি তাকেই ভোট দিব। আর আমি কেন্দ্রে যেমন আগে একটা হ্যাসেল পোহাইতে হতো অনেকের, তো সেই হ্যাসেলটা যেন না পোহাইতে হয়। পরবর্তী নির্বাচনে আমরা সঠিকভাবে নির্দ্বিধায় ভোট প্রদান করার মাধ্যমে আমাদের যে দেশের সঠিক জনপ্রতিনিধি তাকে আমরা বাছাই করতে পারবো। ভুয়া ভোটার, মৃত এবং দ্বৈত নাগরিককে বাদ দিয়ে তালিকা প্রস্তুতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনাররা। রোহিঙ্গা এবং বিদেশি নাগরিকরা যেন ভোটার হতে না পারে সেজন্য সতর্ক হওয়ার নির্দেশও দেয় ইসি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাইয়ের পর তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। তিনি বলেছেন, কোটা রাখা না রাখার এই বিষয়টি মন্ত্রণালয়ের নয়। এর আগে ভর্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা। মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর থেকেই এমন বিমর্ষ হয়ে পড়েছেন মা ঝর্ণা খানম। মেয়ে শর্মিলি ইসলামেরও মন খারাপ। দ্বিতীয়বারের চেষ্টাতেও সরকারি মেডিকেলে পড়ার সুযোগ হলো না। তাদের ধারণা, মুক্তিযোদ্ধা কোটা না থাকলে সুযোগ মিলত। সে সারা রাত ঘুমায় নাই, সে কোচিং করছে, সে প্রাইভেট পড়ছে, দিনের বেলাও তার পরিশ্রম, রাতের বেলাও তার পরিশ্রম। তো সে পরিশ্রম এবং তার মেধার যদি কোনো যাচাই না থাকলো, মূল্যায়ন না থাকলো, তাহলে লেখাপড়া করে লাভ কি? কষ্টটা বলে প্রকাশ করার মতো না, বাট যে কষ্ট পায় সেই বুঝে। আর যাদের সাথে এমন হয়েছে তারাই বুঝতেছে যে আসলে কতটা কষ্ট। শুধু পাস মার্ক তুলেই 193 জন মুক্তিযোদ্ধা কোটাধারী না থাকলে জায়গা হতো, এমন ভাবনা শর্মিলির মতো অনেকেরই। মেডিকেলে পড়ুয়া শিক্ষার্থীরা মনে করেন, কোটায় সুযোগ পাওয়াদের সংখ্যা যত কমই হোক তা মেধাবীদের জন্য পীড়াদায়ক। যদি একজনও মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে কোথাও চান্স পায় তবে সেটাই নেক্কারজনক একটি ঘটনা। একজনেরও 1% কি 0.1%ও কোটা থাকা উচিত না। স্বাস্থ্য খাতের মতো একটা সেন্সিটিভ জায়গায় আমরা মুক্তিযুদ্ধের কোটাটা দেখতে চাই না। শহীদ মিনারের পাদদেশে এক বিক্ষোভ থেকে সোমবারের মধ্যে মেডিকেল পরীক্ষার ফলাফল বাতিল সহ নতুন ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে মেডিকেল শিক্ষার্থীরা। অন্যথায় মঙ্গলবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। সকল কিছু বিসর্জন দিয়ে এত পরিশ্রম করে 71, 72, 73 চান্স পাচ্ছে না, তার মনস্তাত্ত্বিক অবস্থাটা কোথায় যাবে? তার পরিবারের মনস্তাত্ত্বিক অবস্থাটা কোথায় যাবে? জাতি কি এরপরেও আর কোনোদিন মেধার প্রতি, পরিশ্রমের প্রতি আস্থা রাখতে পারবে? যারা প্রপার মেধাবী তাদেরকে না নিয়ে আসি, তাহলে মেধার ছাড়া যারা আসছে তারা কতটুকু ভালো চিকিৎসা দিতে পারবে বা কতটুকু ভালো ডাক্তার হতে পারবে? এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। মেডিকেলের শিক্ষার্থীরা যে প্রোগ্রাম করেছেন তাদের সাথে সংহতি প্রকাশ করছে। এদিকে বিকেলে এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, কোটায় উত্তীর্ণ সবার ফলাফলই ইমেইলে যাচাই বাছাই করা হবে। এই কোটার এই যে মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততি 193 তাদের এই ইয়েটা বলতেছে তারা যেটা স্থগিত করা হচ্ছে, ফলাফলটা স্থগিত করে এটা যাচাই বাছাই করা হবে। ইতিমধ্যে বাকি ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে। মুক্তিযোদ্ধা কোটায় হলো শুধুমাত্র মুক্তিযোদ্ধা বা তার সন্তানদের জন্য। তো সেখানে সেজন্য আমাদের কাছে একটু মনে হচ্ছে যে 193 সংখ্যাটা আর কি
যেখানে ভুলে হয়তো নাতিপতিরাও চলে আসছে কিনা, ভুলে তারা দিয়েছে কিনা, সেজন্য আমরা এটা চেক করবো আর কি। আমরা মেডিকেলে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 5%, পাহাড়ি জনগোষ্ঠীর জন্য 2% ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% কোটা সংরক্ষিত আছে। সে অনুযায়ী রোববার ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ এলাকাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাতে কলেজের আসাদ হল সংলগ্ন এলাকাতে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে যে সন্ধ্যায় আসাদ হল এলাকার ধূমপান করছিল দুইজন বহিরাগত যুবক। কলেজের শিক্ষার্থীরা তাদের ধূমপানে নিষেধ করে, এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের মারধর করে বহিরাগত দুজন। শিক্ষার্থীদের মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে যায় আসাদ হল ছাত্রদলের নেতাকর্মীরা। এদিকে বহিরাগত দুই যুবকের পক্ষে জড়ো হয় স্থানীয় ছাত্রলীগের 40 থেকে 50 জন। এই সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল ছোড়ার ঘটনাও ঘটে। আহত হয়েছে অন্তত 3 জন শিক্ষার্থী। পরে যুবদল এবং প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে রাতে শিক্ষার্থীদের মারধরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। আইজিপি থেকে কনস্টেবল, কারো পোশাকে থাকবে না কোনো ভিন্নতা। বৈষম্যহীনতা নিশ্চিতেই পুলিশের পোশাক ঘিরে আনা হয়েছে এক ধরনের পরিবর্তন। তবে সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন যে কেবল পোশাকে পরিবর্তন নয়, দরকার মানসিকতায় পরিবর্তন, না হলে কেবল অর্থের অপচয় হবে। বিস্তারিত জানাচ্ছেন রাসেল আহমেদ। ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণ ঝরার পর থেকেই ইমেজ সংকটে প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনী। এই পরিস্থিতি থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনীতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। গঠন করা হয়েছে পুলিশ কমিশন। বাহ্যিক পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। আইজিপি থেকে কনস্টেবল সবার একই ধরনের পোশাক পরিধান এবং মনোগ্রাম ও ক্যাপ থেকে নৌকা চিহ্ন সরিয়ে দেওয়া হয়েছে। তবে সাবেক পুলিশ কর্মকর্তারা পোশাক পরিবর্তনকে খুব একটা ভালো সিদ্ধান্ত হিসেবে দেখছেন না। বলছেন বর্তমানেও উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সবার পোশাক একই রকম। সবাইকে ব্যাটালিয়ন পুলিশ, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, যদি আপনি যে 3টা পুলিশ 3 আইন দ্বারা পরিচালিত, আপনি যদি এক করে ফেলেন তাহলে মানুষ তো কনফিউজ করবে, যে রাস্তায় পুলিশ দেখলে ভাববে যে তার হয়তো দরকার ব্যাটালিয়ন পুলিশের, সে ভেবে ফেলতে পারে যে এটা তো জেলা পুলিশ। তো সেই জন্যে আমার সব ধরনের পুলিশের সব ব্রাঞ্চকে, বিশেষ করে 3টা ব্রাঞ্চ আপনি একই পোশাকে নিয়ে আসলে পরে বোধহয় এটা একটা কনফিউশন বাড়তে পারে। আর সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন সবার আগে পরিবর্তন আনতে হবে বাহিনীর মানসিকতায়। সাধারণ মানুষের প্রতি বদলাতে হবে পুলিশের আচরণ। পোশাক পরিবর্তন করলেই পুলিশ যে সবাই ভালো হয়ে যাবে এর যেরকম কোনো নিশ্চয়তা নাই। সুতরাং যে জায়গা থেকে আমার এই যে ভালো কিংবা প্রত্যাশিত পুলিশিং ব্যবস্থার সৃষ্টি হতে পারে, সেটি প্রশিক্ষণ, তাকে আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা, তার কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করা। বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতায় বড় বাজেটের প্রকল্পের চেয়ে সেবামূলক পরিবর্তনে জোর দেওয়ার পরামর্শ তাদের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চাকরির বয়স 35 করার দাবিতে আন্দোলন করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠকের সুযোগ করে দেয়া হবে এমন আশ্বাসেই আজকের মতো কর্মসূচি স্থগিত করেছেন তারা। বিকেলে শিক্ষা ভবন এলাকাতে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে সকালে শাহবাগ জাদুঘরের সামনে সমাবেশ কর্মসূচি পালন করেছেন তারা। বিকেলে দাবি আদায়ে শিক্ষা ভবন ঘেরাও করতে গেলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বুঝিয়ে সরিয়ে দেন। করোনার মধ্যে তো আমার কোনো চাকরির জন্য আমরা অ্যাপ্লাই করতে পারিনি। অস্থায়ী হোক বা স্থায়ীভাবে হোক আমাদেরকে চাকরিতে বসার সুযোগ দেখ। আমরা তাদের কাছে চাকরি ভিক্ষা চাই নাই তো। সংস্কার কমিটি কর্তৃক 35 এবং 37 সুপারিশ যেটা করেছে, যতক্ষণ না পর্যন্ত এই সুপারিশ বাস্তবায়ন না করা হবে এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে। আমাদের একটা প্রতিনিধি টিমকে আমাদের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে দেখা করানোর কথা আছে। যদি না করানো হয়, যদি কমিটমেন্ট না রাখা হয়, তাহলে আন্দোলন রাজপথে ছিল, রাজপথে আছে, রাজপথেই থাকবে। ফ্যাসিস্ট আমলে সাংবাদিক এবং সংবাদপত্রের উপর জুলুম চালানো হয়েছিল।
সেই সময় সংবাদ মাধ্যম যদি সত্যকে পুরোপুরি তুলে ধরতে পারত তাহলে ফ্যাসিস্টরা চেপে বসতে পারত না। দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তীতে এই কথা বলেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিকরা আরও বলেছেন, কারো মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। দেশ এবং মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ না করলে আবারও ফিরে আসবে ফ্যাসিস্টরা। দৈনিক সংগ্রাম প্রকাশনার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন। এতে যোগ দেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গন সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিকরা বলেন, মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে হেনস্থা করা যাবে না। একই সাথে কোনো সাংবাদিকের অপরাধ প্রমাণিত হওয়ার আগে আটক না করতে সরকারকে আইন করার আহ্বান জানান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তারা। বিএনপি ক্ষমতায় আসুক, বর্তমানে যে সরকার আছে ক্ষমতায় আসুক, জামাত ক্ষমতায় আসুক, আমরা সর্বদা বলে যাব যে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। মত প্রকাশের স্বাধীনতার জন্য কাউকে হয়রানি করা যাবে না। তো সংগ্রাম শব্দটার মধ্যেই রয়েছে আসলে যুদ্ধ, সংগ্রাম শব্দটার মধ্যেই রয়েছে জীবনের প্রতি পিপাসা, সংগ্রাম শব্দটার মধ্যেই রয়েছে নতুন করে সবকিছু গড়ে তুলবার অভিপ্রায়। তা আমি আশা করব, প্রার্থনা করব আল্লাহর কাছে যে সংগ্রাম তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছবে। সংগ্রামের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সাংবাদিকদের সেনাপতি হয়ে সত্য প্রকাশে অবিচল থাকতে হবে। পরিস্থিতি যেমনই হোক পিছপা হওয়া যাবে না। সত্য মেনে নেওয়ার মাঝেই সৌন্দর্য, এটাই সঠিক। যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন, ফ্যাসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেঁকে বসতে পারত না। ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতির দর্পণ ও বিবেক হিসেবে সাংবাদিকরা যথাযথ ভূমিকা পালন করতে না পারায় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জেঁকে বসেছিল। তাহলে পরবর্তী পর্যায়ে আরো অনেক মিডিয়ার উপর বিভিন্ন ধরনের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্র মেরামতের রোড ম্যাপ তৈরির কাজে ৬টি সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। অতিরিক্ত সময় পাওয়া ৬ কমিশনের তালিকায় রয়েছে সংবিধান, জনপ্রশাসন, দুর্নীতি দমন, বিচার বিভাগ, পুলিশ এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কার কমিশনের মেয়াদ শেষ হয় গত ১৫ জানুয়ারি। মেয়াদ শেষ হওয়ার দিনে সরকারের হাতে প্রতিবেদন তুলে দেন কমিশনের সদস্যরা। জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩১ জানুয়ারি। এখনও প্রতিবেদন জমা দেয়নি এই দুই কমিশন। সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর মাঝে। এখনও চূড়ান্ত প্রতিবেদন না মেলায় দলীয় সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি। তবে ব্যক্তিগতভাবে কিছু প্রস্তাব নিয়ে আছে সংশয়, সন্দেহ। নেতারা অবশ্য সংস্কার কমিশনের সুপারিশকে স্বাগত জানিয়ে বলেছেন, বেশিরভাগ প্রস্তাবনায় আছে তাদের রাষ্ট্র মেরামতের রূপরেখা। অন্যান্য দলগুলো বলছে রাজনৈতিক দলের সঙ্গে ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতেই চূড়ান্ত হবে সংস্কার প্রস্তাবনা। আমরা অপেক্ষা করে আছি তাদের অন্যান্য সংস্কারে কি হয়। পুলিশ সংস্কার যেটা দিয়েছে সেটা আমি পুলিশ নিয়ে কাজ করেছি, আমার মনে হয় এটি গ্রহণযোগ্য। নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে কিছু কিছু জিনিস নিয়ে এখন পর্যন্ত আমরা ধোঁয়াশার মধ্যেই রয়েছি। অনেকগুলো ব্যাপারে আমাদের প্রায়র কমিটমেন্ট আছে। আমাদের ৩১ দফাতে অনেকগুলো প্রশ্ন সুনির্দিষ্ট করে আমরাই অঙ্গীকার করেছি। যেগুলো প্রস্তাব নিশ্চয়ই কোনো না কোনো দল দিয়েছেন, আমরা অনেকগুলো প্রস্তাব দিয়েছি। এখন এই প্রস্তাবগুলোর মধ্যে থেকে তারা যেগুলো গ্রহণযোগ্য মনে করেছেন কমিশনের বিবেচনায়, সেগুলো তারা প্রস্তাব করেছেন। প্রায় ৬৮ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ২৫৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে কুমিল্লা ৬ আসনের সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। দুপুরে দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানিয়েছে। পৃথক আরও ২টি মামলা হয়েছে তার মেয়ে, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা এবং তার স্ত্রী মেহরুন্নেসা বাহারের বিরুদ্ধে। তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে ৩ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি ৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। একই সাথে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশও দেওয়া হয়েছে মেয়ে আয়মান বাহার এবং আজিজা বাহারের। এছাড়া বাহার পত্নী সেহরুন্নেসা বাহারের বিরুদ্ধে ২,৬৭,০০,০০০ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় বাহারকেও আসামি করা হয়েছে।
সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬৭ কোটি ৪৩ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওয়ার্ড যুব দলের সহ সভাপতি মানিক হাওলাদার নিহত হয়েছেন। ওই ঘটনায় একজনকে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। সকালে পুরাতন রেল স্টেশন রোডে জিআরপি থানা এলাকাতে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানিয়েছে যে পুরাতন রেল স্টেশন এলাকায় দাঁড়িয়েছিলেন নগরীর ২১ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মানিক। এ সময় কয়েকজন দুর্বৃত্ত প্রথমে কথা কাটাকাটি করে তার সাথে। এক পর্যায়ে মানিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় মানিকের। এই ঘটনায় জড়িত সন্দেহে সাজ্জাদ নামের একজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় পুলিশ। স্বজনদের দাবি যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ঘটেছে এই ঘটনাটি। চুয়াডাঙ্গায় বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ৩ জন। দুপুরে দর্শনার কেরু অ্যান্ড কোম্পানির চিনিকল এলাকাতে এই ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে চিনিকলের ডিস্টিলারি বিভাগের গেটের সামনে বসেছিলেন জেলা কৃষক দলের সদস্য আব্দুল হাতেম। এ সময় হঠাৎ করে এই কয়েকজন লোক তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে যুবদল সমর্থক সাব্বির হোসেনকে মারপিটের অভিযোগ পাওয়া যায়। এই ঘটনা নিয়ে পরবর্তীতে বিএনপির 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ এবং সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মাহবুবুল হোসেন এবং আরুক হোসেন নামে 2 জনকে আটক করে। সিলেটের একটি রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন কয়েকজন তরুণ-তরুণী। বিএনপি নেতা নেতৃত্বে তাদের আটকে জোর করে বিয়ে দিয়েছে এলাকাবাসী। এমন ঘটনায় সিলেট জুড়ে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে পুলিশ সহ প্রশাসনের ভূমিকা নিয়েও। রিসোর্ট মালিকদের দাবি চাঁদা না দেয় এমন ঘটনাটি ঘটেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে এই রিসোর্টটি। সহকর্মী আহমেদ শাহিনের ছবিতে আরও জানাচ্ছেন নাবিল হোসেন। অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে সিলেটের দক্ষিণ সুরমার রিজেন্ট পার্ক নামের একটি রিসোর্টে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি তাজরুল ইসলাম তাজুলের নেতৃত্বেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। বাইবাতি যারা গেছে, যাওয়ার পরে দেখছে যে প্রতিটা রুমে জোড়া আছে, তখন তারা রুম তালা মারছে। মানুষ আইসে আপনার আমরা তো আমরাও দেখছি যে আখতা আগুন ধরেছে, এটা বাঙ্গে বাঙ্গে অবস্থা খারাপ। আমার উকালতিতে আপনাকে বিবাহ দিলাম। শুধু তাই নয়, ওই রিসোর্টে ঘুরতে আসা কয়েকজন তরুণ তরুণীকে আটক করে স্থানীয়রা। এক পর্যায়ে তাদের 8 জনকে জোর করে কাজী ডেকে বিয়ে পড়িয়ে দেন ওই বিএনপি নেতা। তাজুল ভাইয়া ফোন দিছেন, একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, আমি আইবা গার্জেন আওয়ার পরে 4টা বিয়ে আমি সম্পাদন করি বরকনের তার সম্মতিতে। জোরপূর্বক বিয়ে পড়িয়ে দেয়া তরুণ তরুণীরা কলেজ শিক্ষার্থী। অভিযুক্ত বিএনপি নেতা স্বীকার করেছেন এভাবে বিয়ে পড়ানোর বিষয়টি। রিসোর্ট মালিকের অভিযোগ চাঁদা না দেয়ায় এই ঘটনা। পুলিশ প্রশাসনও আসছে। 4টা কাপল মেয়েরা ছেলেদেরকে বিশ্বাস করতেছে না, বুঝছেন, যে পরবর্তীতে তারা প্রতারণার শিকার হবে। পরবর্তীতে এখানে কাজী আইনিয়া তাদের অভিভাবকের মতামতের ভিত্তিতে এখানে সাবিনামা করা হয়েছে। চাঁদা লইয়া টানাটানি আর কি, এক গ্রুপে চাঁদা দাবি করছে, আরেক গ্রুপে আরো বেশি দাবি করছে, দলীয় হিসাবে ব্যবহার করিয়া সোজা কথা। এভাবে একটি রিসোর্টে আগুন, ভাঙচুর ও বিয়ে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। যার উপরে দূর খাটানো হয়েছে সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে যদি আমাদের কাছে অভিযোগ করে, সেটা অবশ্যই আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো। রাজনৈতিক নেতার ইন্ধন ও স্থানীয়দের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন বিশিষ্টজনেরা। মগলবাজার পুলিশ স্টেশন থেকে এটা খুব দূরে নয়, আবার দক্ষিণ সুরমা পুলিশ স্টেশন থেকেও খুবই কাছে ছিল। তারা যদি রেসপন্ড করতো র্যাপিডলি, দ্রুত, তাহলে আমার ধারণা এই ঘটনা ঘটতো না। প্রশাসন বা পুলিশ বলতে কিছু নেই এরকম একটা অবস্থা যখন তৈরি হয়, তখনই কিন্তু এইভাবে সমাজবিরোধীরা আইন হাতে তুলে নেয়। এটা সম্পূর্ণরূপে একটা জঘন্য ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে রিসোর্টটি।
নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জীবিকা এবং জীবন মান উন্নয়নের কাজে যুক্ত হল যুক্তরাষ্ট্র সরকার। এজন্য USAID হোস্ট অ্যান্ড ইম্প্যাক্টেড কমিউনিটি রেজিলিয়েন্স নামে শুরু হলো নতুন প্রকল্পটি। এই প্রকল্প ওই এলাকার নাগরিকদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সুযোগ তৈরিতে কাজ করবে বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন। পাশাপাশি নিরাপদ পানি, স্যানিটেশন এবং দুর্যোগের প্রভাব মোকাবেলাতেও স্থানীয় জনগণকে সহায়তা করার কথা বলেছেন তিনি। চার্জ দ্য অ্যাফেয়ার্স আরও বলেছেন, সরকার এবং নাগরিক সমাজকে নিয়ে বাংলাদেশের পাশে থাকবে তার দেশ। এ সময় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় নানা ধরনের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের প্রতিবেশ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্র সরকার পাশে দাঁড়ানোয় তাদের ধন্যবাদ জানিয়েছেন উপদেষ্টা। বিগত সরকারের আমলে দেশের ব্যাংকিং খাত, গার্মেন্টস শিল্প সহ সম্ভাবনাময় প্রতিটি খাত নষ্ট করা হয়েছে, এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাংলাদেশের ফার্নিচার শিল্প আয়োজিত রফতানির সম্ভাবনা উন্মোচন শীর্ষক সেমিনারে এসব কথা বলেছেন তিনি। শেখ বশির উদ্দিন আরও বলেছেন, বিগত সময়ে বন্ড সুবিধার অপব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে এই অপব্যবহার বন্ধ করতে কাজ করছে সরকার। 2030 সালে ফার্নিচার শিল্পের প্রত্যাশা $5 বিলিয়ন হলেও তা অর্জন সম্ভব নয় বলেও জানিয়েছেন উপদেষ্টা। অসম্ভবভাবে এই দেশকে প্রতারিত করেছে, এই দেশের সম্ভাবনাকে ধ্বংস করেছে। ইন্টারন্যাশনাল ব্যাংকিং রেটিং কমে গিয়েছে, কারণ আমাদের যে ম্যাক্রো ইকোনমিতে যে সংকটের সৃষ্টি হয়েছিল, এই সংকটের এই জিনিসগুলো আমাদেরকে এখনো তার দায় বহন করতে হচ্ছে এবং ভবিষ্যতেও করতে হবে। পরিবার পরিকল্পনা সরকারি চিকিৎসক সমিতির বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর BMA ভবনে এই সম্মেলন থেকে সমিতির নেতারা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার চিকিৎসক এবং কর্মকর্তাদের পদোন্নতির দাবি জানিয়েছেন। পাশাপাশি পেশাগত সমস্যা সহ আরও বেশ কিছু দাবি তুলে ধরেছেন তারা এ সময়। সম্মেলনে সমিতির সভাপতি ডক্টর সুলতান আহমেদ, যুগ্ম মহাসচিব ডক্টর কাউসার আহমেদ সহ চিকিৎসক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের CDA নিউ হকার্স মার্কেটে হামলা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষুদ্র দোকানদার সমবায় সমিতি। মানববন্ধন কর্মসূচি থেকে তারা অভিযোগ করেছেন, গত 13 জানুয়ারি মার্কেট দখলের জন্য হামলা ভাঙচুর লুটপাট চালায় একটি পক্ষ। ছুরিকাঘাতে আহত হয়েছেন জয়নাল আবেদিন রনি নামের এক ব্যবসায়ী। হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এ সময় সমিতির সভাপতি, সম্পাদক সহ অনেকেই উপস্থিত ছিলেন। হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স ফি আদায়ের জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর করল ঢাকা ব্যাংক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সোমবার গুলশানের নগর ভবনে এই সমঝোতা চুক্তিটি স্বাক্ষর হয়। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে এই স্বাক্ষরটি করেন। স্বাক্ষরিত এই চুক্তির আওতায় ঢাকা ব্যাংক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সার্ভারের সাথে API সংযোগ স্থাপনের মাধ্যমে ঢাকা ব্যাংকের শাখা এবং উপশাখা থেকে ফি এবং কর সংগ্রহের ব্যবস্থা করবে। পরবর্তী পর্যায়ে ঢাকা ব্যাংক মোবাইল অ্যাপ এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে যে কোনো স্থান থেকে রিয়েল টাইম ভিত্তিতে অনলাইনে ফি এবং কর পরিশোধ করতে পারবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দারা। শ্রীমৎ হরসিদ্ধ গোসাইয়ের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বরগুনাতে অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী মতুয়া সম্মেলন। সদরের জয়দেব বৈরাগীর আঙিনায় আয়োজিত মতুয়া সম্মেলনে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শ্রীমৎ হরসিদ্ধ গোসাইয়ের ভক্তরা। দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে হরসিদ্ধ গোসাইয়ের জন্মবার্ষিকী পালন করেছেন তারা। সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন মতুয়া সংঘের মহাসচিব শ্রী সাগর সাধু ঠাকুর। জন্মবার্ষিকীর কেক কাটার পর ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন তিনি। হরসিদ্ধ গোসাইয়ের শুভ জন্মদিন উপলক্ষে হাজার হাজার মতুয়া ভক্তরা এখানে সমাগম করবে। ভক্তদের আগমন, ভক্তদের উপস্থিতি আমাদের সকলকে ধন্য করবে এবং পূর্ণ করবে। মতুয়া সম্মেলনের আয়োজন করি, এক এক বছরে এক এক এলাকায় হয়।
বিভিন্ন এলাকায় বাংলাদেশের সর্ব জায়গায় ঘুরে ঘুরে হয়। কুয়েতে অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন। শুক্রবার এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা হাফিজ মাওলানা আইয়ুবকে সভাপতি এবং শায়খ আব্দুল্লাহ আল হারুনকে সেক্রেটারি করে ঘোষণা করা হয়েছে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি। যৌথ পরিচালনা করেছেন এখানে মাওলানা নুরুল আমিন এবং গোলাম সারওয়ার সিরাজি। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন প্রধান অতিথি ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। সভায় একটি দুর্নীতিমুক্ত উন্নয়নশীল দেশ গড়ে তোলার আশা ব্যক্ত করেছেন আগত নেতারা। মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাসরত ৪০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে অভিবাসন বিভাগ। রবিবার মালয়েশিয়ার কুয়ালা তেরেঙ্গানু রাজ্যের অভিবাসন বিভাগ থেকে ফেরত পাঠানো হয়েছে তাদের। যথাযথ নথি যাচাই করে তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ। অভিবাসন বিভাগের বেশ কয়েকটি অভিযানে আটক করা হয়েছে এসব অনুপ্রবেশকারীদের। অভিবাসন নিয়ন্ত্রণ আইনের অধীনে বিভিন্ন অপরাধের সাজা শেষে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয় তাদের। ওমানের মাসিরাহ এলাকায় যাত্রা শুরু হয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল বারাকা ট্রাভেল এজেন্সি। রাজধানী মাস্কাট থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটির ৮০% বাসিন্দায় প্রবাসী বাংলাদেশি। প্রবাসীদের সুবিধার্থে এই অঞ্চলটিতে গড়ে উঠেছে বিপণী, বিতান, ট্রাভেল এজেন্সি সহ বহু বাংলাদেশি প্রতিষ্ঠান। ওমান থেকে সহকর্মী রফিকুল্লাহর পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ওমানের মাসিরাতে যাত্রা শুরু করে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল বারাকা ট্রাভেল এজেন্সি। রবিবার প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি গানম সাইদ আল ফার্সি। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান, ইউএস বাংলার কান্ট্রি ম্যানেজার ও আল বারাকা গ্রুপের বিভিন্ন কর্মকর্তা। আমরা চেষ্টা করতেছি ওমানস্থ আল বারাকা গ্রুপের মাধ্যমে আমরা ওমানের বিভিন্ন শহরে আমাদের বিভিন্ন আউটলেটের মাধ্যমে বাংলাদেশকে প্রমোট করার জন্য ওমানের বুকে, আর ওমানে যারা বাঙালি প্রবাসীরা আছে তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য ইউএস বাংলার তরফ থেকে যাত্রীদের সেবা দেওয়ার জন্য চেষ্টা করব আল বারাকার মাধ্যমে। আল বারাকা গ্রুপ আসার পর থেকে আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেক জিনিসপত্র মনে করেন অনেক কম দামে পাচ্ছি আমরা। অঞ্চলটিতে ক্রমশ প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বেড়ে চলছে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান। সেই সূত্র ধরেই সফলতার সাথে ওমানে ব্যবসা করছে আল বারাকা গ্রুপ। এই প্রতিষ্ঠানের উদ্যোগে এরই মাঝে মাসিরাতে চালু হয়েছে সুপার শপ সহ বহু বাংলাদেশি প্রতিষ্ঠান। আজকে এই আল বারাকা গ্রুপ তার ট্রাভেলেন্স উদ্বোধনের মাধ্যমে মনে করি যে বাংলাদেশ বিমান একটা অপরচুনিটি পেল, যার মাধ্যমে দ্বীপের যে প্রবাসী আছেন তাদের দোরগোড়ায় আমরা আমাদের সেবাটা পৌঁছে দিতে পারি। আমরা হাজ ওমরা এবং ভিসা প্রসেসিং এবং যে কোনো এয়ারলাইন্সের টিকিট, বাংলাদেশ বিমান বলেন, ইউএস বাংলা বলেন, ওমান এয়ার বলেন, সালাম এয়ার বলেন, সব এয়ারলাইন্সের টিকিট আমরা সেল করতে। প্রবাসীদের কর্মসংস্থান ও রেমিটেন্স বৃদ্ধিতে বিস্তর ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠানগুলো। আগামীতেও ওমানে বসবাসরত প্রবাসীদের সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করার প্রত্যাশা আল বারাকা গ্রুপের উদ্যোক্তাদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দক্ষিণ আফ্রিকার বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে পালিত হলো সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। জোহানেসবার্গের স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে। কেক কাটার পর আয়োজিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভার। সংগঠনের আহ্বায়ক AKM আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবদলের সহ সভাপতি আবু সুফিয়ান রাজু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম সবুজ, সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন মোশাররফ, যুবদল সাধারণ সম্পাদক নাসির জামিল, আবদুল্লাহ আল মামুন সহ আরও বহু নেতাকর্মীরা। বাংলাদেশে দ্রুত নির্বাচনের আয়োজন করে যথাযথ সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে এই সময়। যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিন ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেল 90 জন ফিলিস্তিনি বন্দী। চুক্তির শর্ত হিসেবে 3 ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্তি পেয়েছেন তারা। কয়েক ঘন্টার অপেক্ষা আর শঙ্কার পর গভীর রাতে পশ্চিম তীরে প্রবেশ করে মুক্তিপ্রাপ্তদের গাড়ি নেওয়া হয় রামাল্লার কাছাকাছি বেইতুনিয়াতে। তাদের স্বাগত জানাতে ফিলিস্তিনিদের ঢল নামে রাস্তায়। গান, স্লোগান, আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। প্রিয়জনকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। প্রথম ধাপে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের মধ্যে 69 জন নারী এবং 21 জন কিশোর রয়েছে। গাজায় যুদ্ধবিরতির প্রথম দিন প্রবেশ করেছে 6 শতাধিক পণ্য ত্রাণবাহী ট্রাক। এগুলোর মধ্যে 300 ট্রাক পাঠানো হয়েছে উত্তরে। রোববার একাধিক ক্রসিং দিয়ে
ত্রাণবাহী যান প্রবেশ করেছে গাজায়। খাদ্যপণ্য, জ্বালানি, ওষুধ সহ অতি প্রয়োজনীয় সামগ্রী ছিল এতে। উপত্যকার বিভিন্ন অংশে পাঠানো হয়েছে ত্রাণবাহী যানগুলোকে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দৈনিক 600 ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা গাজায়। এর মধ্যে 50টিতে থাকবে প্রয়োজনীয় জ্বালানি। খাদ্যের জন্য ত্রাণের উপর নির্ভরশীল গাজার বেশিরভাগ মানুষ। যুদ্ধের আগে দৈনিক 500 ট্রাক ত্রাণ প্রবেশ করত গাজায়। ইসরায়েলি আগ্রাসন শুরুর পর প্রায় তলানিতে থেকে এসেছে সহায়তা। এমনকি বেঁচে থাকার জন্য আগাছা, ক্যাকটাস, পশু খাদ্য খেয়েও জীবন ধারণ করতে হয়েছে ফিলিস্তিনিদের। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।